আশা করি সবাই জয়েন করেছো বা ভালো আছো সবাই। আমরা শুরু করছি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা এফইটি। তো এর আগে আমরা যে দুই চ্যাপ্টার পড়লাম, অ্যাম্পলিফায়ার এবং অসিলেটর সার্কিট বা মাল্টি ভাইব্রেটরস, তাদের গঠন প্রণালী, তারপরে কার্যপ্রণালী গঠন ইত্যাদি আমরা পড়েছি, তার ব্যবহার পড়েছি, কিভাবে কাজ করে সেটাও পড়েছি। এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের ট্রানজিস্টর, তবে এটাও কিন্তু ট্রানজিস্টর, মনে রাখবেন। ট্রানজিস্টর ট্রাই কথাটা আসছে তিন বোঝানোর জন্য। অর্থাৎ এই ডিভাইস গুলোতে তিনটি কানেক্টর থাকে বা তিনটা কানেকশনের মাধ্যমে ডিভাইসটা কাজ করে, যাকে আমরা ওখানে বলেছিলাম এমিটার বেস কালেক্টর। এখানে নিশ্চয়ই সেটা বলবো না, অন্য কোনো নাম বলবো। তবে তার আগে আমরা একটু ভূমিকা রাখতে চাই, সেটা হচ্ছে ট্রানজিস্টরের কাজটা আমরা দেখেছি অ্যাম্পলিফিকেশন, এবং এটা একটা 4 টার্মিনাল নেটওয়ার্ক হিসেবে কাজ করে, যেখানে আমরা ইনপুট এবং আউটপুট ডিজাইন করতে পারি, যেখানে আমরা থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম, মিলম্যানস থিওরাম এর ইকুইভ্যালেন্ট, এমনকি কারশফ থিওরামও কোথাও কোথাও আমরা অ্যাপ্লাই করেছি, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছি, এগুলো আমরা করেছি। কিন্তু সকল প্রকার কাজ বা সকল প্রকার প্রয়োজন, ইলেকট্রনিক রিকোয়ারমেন্ট ট্রানজিস্টর ফাংশনিং এর মাধ্যমে যে কনভেনিয়েন্ট হয়, মানে বিজেটির মাধ্যমে যে কনভেনিয়েন্ট হয়, বা যেটা আমরা পড়লাম বাইপোলার জাংশন ট্রানজিস্টর সার্কিট, অ্যাম্পলিফায়ার, অসিলেটর, বা এর আগে থার্ড ইয়ারও পড়ে আসছি আমরা ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল, তার মাল্টিফেরিয়াস অ্যাপ্লিকেশনস ইত্যাদি বিষয় আমরা পড়েছি। এমনও কিছু ক্ষেত্র রয়েছে, এমনও কিছু প্রয়োগ রয়েছে, যে প্রয়োগগুলোর ক্ষেত্রে আমরা আসলে সব পারপাস আমরা ওই ট্রানজিস্টর দিয়ে সার্ভ করতে পারি না, অথবা ওই ট্রানজিস্টরে সেটা ফুলফিল করে না। তাহলে সেই প্রয়োজনগুলো মাথায় রেখে আরো বিশেষ দু ধরনের ট্রানজিস্টর, তাদের আবার উপজাত আছে, আমরা বিশেষ দুটো জাতের কথা বলছি। প্রথমে একটা জাত, সেটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তারপরে তার মধ্যে মৌলিক দুটো ক্লাস করা গেল, একটা হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, আর একটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, অর্থাৎ মোসফেট, আর একটা হচ্ছে জেফেট। এদের মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, সবকিছু একবারে বললে তালগোল পাকিয়ে যাবে। এখানে প্রথম দিকে কিছু পরিমাণ সংজ্ঞা দেওয়া আছে এবং প্রাথমিক আইডিয়া দেওয়া আছে, দ্যাট ইজ গুড। কিন্তু কথা হচ্ছে, এগুলি যদি আমি এখন সবগুলো তোমাকে বোঝাতে যাই, তোমার কাছে এটা হিবিজিবি লাগবে। কেন লাগবে? তার কারণ হচ্ছে তুমি এখনো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর সম্পর্কে কোনো কিছু জানোই না। তাহলে আমরা আগে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের গঠনটা পড়ার পর একটু ব্যাকে আসবো, ব্যাকে আসলে তখন এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার হবে। এই তাকিয়ে দেখো, ওখানে ছিল এমিটার বেস কালেক্টর, সবাই দেখতে পাচ্ছ ফিগার? দেখা যাচ্ছে। ওখানে ছিল এমিটার বেস কালেক্টর। এখানে কিন্তু এরকম কোনো নাম নাই। এখানে কি করা হয় দেখো, একটা চ্যানেল নেওয়া হয়, হয় এন টাইপ অথবা পি টাইপ। সেই চ্যানেলের মধ্যে উভয় সাইড থেকে বিপরীত টাইপ তৈরি করা হয়। যদি এন চ্যানেল হয় তাহলে পি টাইপের গেট তৈরি করা হয়। এরা হচ্ছে ইন্টারনালি কানেক্টেড থাকে, মেটালিক কানেকশনে থাকে। আর যদি পি চ্যানেল হয় তাহলে এন টাইপকে এখানে এন্ডোর্স করা হয়, মানে ডোপ করা হয়, করে গেটটা তৈরি করা হয়। এমন ভাবে করা হয়, এটা একটা দরজার মতো কাজ করে। চ্যানেলটা কখনো
সে প্রসারিত করতে পারে, প্রশস্ত করতে পারে, কখনো সংকুচিত করতে পারে। তো চ্যানেলের এক প্রান্তের নাম হচ্ছে সোর্স, অপর প্রান্তের নাম হচ্ছে ড্রেন। অর্থাৎ বিষয়টা এরকম যে সোর্স থেকে চার্জ ক্যারিয়ার গুলো ড্রেনের দিকে যাবে, ড্রেন মানে তুলে নেওয়া, মাঝখানে হচ্ছে গেট। এই গেট কন্ট্রোল করবে, যেমন এটা ভ্যাকিউম টিউব বাল্বের ক্ষেত্রে নাম ছিল গ্রিড, তো এখানে বলা হচ্ছে গেট। অর্থাৎ এখানে কি ধরনের বায়াসিং করা হচ্ছে, দ্যাট মিনস এই যে পি টাইপ, এই যে পি টাইপ, আর এই চ্যানেলটা হচ্ছে এন টাইপ, তাহলে এইখানে একটা পিএন জাংশন ওরেয়ান তৈরি হয়েছে, এখানে একটা পিএন জাংশন তৈরি হয়েছে। এই পিএন জাংশনের এখানে যে বিভব বাদ, আমরা জানি যে প্রত্যেকটা জাংশনে একটা পটেনশিয়াল ব্যারিয়ার থাকে। ফরওয়ার্ড বায়াস হলে পটেনশিয়াল ব্যারিয়ার ছোট হয়ে যায়, রিভার্স বায়াস হলে পটেনশিয়াল ব্যারিয়ার বড় হয়ে যায়। তাহলে এমন যদি হয় যে আমার এই গেটটা ছোট রাখা প্রয়োজন, তখন এদিকে ফরওয়ার্ড বা কোনো বায়াসে আমি অ্যাপ্লাই করলাম না, তখন কিন্তু পুরো চ্যানেলটা, পুরো গেটটা খোলা পাচ্ছে। কিন্তু যখন আমি এখানে রিভার্স বায়াসিং করব, তখন এখানে পটেনশিয়াল ব্যারিয়ারটা বাড়তে থাকবে রিভার্স বায়াসের কারণে, এবং দুই দিক থেকে এসে রাস্তাটাকে একদম ন্যারো করে দিবে আমাদের টার্গেট অনুযায়ী প্রয়োজন। আর যদি ফরওয়ার্ড বায়াস করি, সেক্ষেত্রে অপারেশনটা একটু ডিফারেন্ট টাইপ হবে, আমরা পরে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তাহলে সিম্বলটা হচ্ছে এরকম, যদি যদি এটা এন চ্যানেল হয়, তখন গেটের সিগন্যালটা হয় তীর চিহ্ন ভেতরের দিকে, কারণ হচ্ছে এখানে গেটটা হচ্ছে পি টাইপ। গেটটা পি টাইপ হওয়ার কারণে তড়িৎ প্রবাহের দিক ধনাত্মক চার্জের মুভমেন্টের দিকে আমরা দেখাই। সো গেটের টাইপের উপর নির্ভর করে তীর চিহ্নটা সিলেক্ট করা হয়। তাহলে আমি যেদিকে অ্যাপ্লাই করবো পটেনশিয়াল, স্বাভাবিকভাবে যেদিকে আমি পজিটিভ দিই বা পিটা একটু ফরওয়ার্ড বায়াস করি, তাহলে কারেন্টের ডিরেকশন ওদিকে হবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, বেসিক্যালি এই গেটটাকে কিন্তু কন্ট্রোল করার জন্যই মূলত আমরা তৈরি করেছি। তো অনেক ক্ষেত্রে দেখতে পাবো যেখানে আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করি। আমি স্টেপ বাই স্টেপ সামনে যাই। আর পি চ্যানেল যদি হয়, তাহলে সিম্বল একই, অর্থাৎ এই যে হচ্ছে তোমার চ্যানেল, এক প্রান্তের নাম সোর্স আর এক প্রান্ত ড্রেন, মাঝখানে গেট। যদি এন চ্যানেল হয়, তাহলে গেটের গেট হবে পি টাইপ, সেক্ষেত্রে এটা ইনওয়ার্ড অ্যারো। আর যদি পি চ্যানেল হয়, তাহলে এন টাইপ গেট হবে, সেক্ষেত্রে তার অ্যারো সাইন হবে আউটওয়ার্ড। ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার স্যার, একটু পড়তে হবে। মানে আমি তোমাকে আরেকটু ভালো করে বলি, যদি আমরা বলি আগের ট্রানজিস্টরের সাথে যদি মিলাই, তাহলে এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। বুঝা গেল? জি স্যার। সোর্স, গেট, ড্রেন, এমিটার, বেস, কালেক্টর। ওই ট্রানজিস্টরের সিম্বলটা তো তুমি এখনো ভুলোনি, তোমার মনে আছে না? জি স্যার। তাহলে মনে মনে মিলাই ফেলো, তাহলে তো হলো। এখন আমি বিভিন্ন অংশের বর্ণনা অলরেডি বলে দিয়েছি। পি চ্যানেল যদি হয়, এই হচ্ছে পি চ্যানেল, আর যদি এন চ্যানেল হয়, এই হচ্ছে এন চ্যানেল। সিম্বলটা আমরা বলেছি। আমরা এবার একটা এন চ্যানেল জেফেট এর কার্যক্রম দেখি। প্রথমে সার্কিটের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকো এবং দেখো তোমার গতানুগতিক এর আগে যে ট্রানজিস্টর আমরা পড়ে এসেছি, এনপিএন বা পিএনপি, তার যে অপারেশনাল মডিউল ছিল, তার সঙ্গে তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা, বা বায়াসিং এর ক্ষেত্রে মিল খুঁজে পাচ্ছ কিনা, পেলে সেটা কি খুব ভালো করে দেখো।
পাচ্ছ কোনো মিল বা বেমিল? স্যার এটা তো আগের মতোই স্যার মনে হচ্ছে। হ্যাঁ, একটা তফাৎ আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু কমন এমিটার কনফিগারেশনে কখনোই বেজ এমিটার রিভার্স বায়াস করি নাই, বাট এখানে দুটো অপশনই রয়েছে। গেট সোর্স রিভার্স বায়াস হতে পারে, ফরওয়ার্ড বায়াস হতে পারে। বায়াসিং ভোল্টেজকে আমরা ওখানে যেমন বলেছিলাম ভিসিসি, ভিইই, ভিবিবি, এখানেও আমাদের বায়াসিং ভোল্টেজ আমরা ভিজিজি বলছি, ভিডিডি বলছি ড্রেনের জন্য। এভাবে আমরা, কারণ এখানে এমফাসিস করা হয়েছে গেটের উপর, তার সঙ্গে ব্যাটারির অন্য যে প্রান্ত সোর্স পেয়েছে সেটা আমরা দিয়েছি, কিন্তু সোর্সটা এন চ্যানেলের একটা প্রান্ত, সুতরাং তাকে যদি পজিটিভ দেওয়া হয় আর গেটটা পি চ্যানেল, তাহলে তাকে যদি নেগেটিভ দেওয়া হয় জিনিসটা কিন্তু রিভার্স বায়াস হয়ে যায়। অন্যদিকে ড্রেন এন টাইপ তাকে দিয়েছি পজিটিভ, এদিকে সোর্সকে আমরা নেগেটিভ দিয়েছি, তাহলে ওখানে যেমন আমরা এমিটার কালেক্টর রিভার্স বায়াস করেছিলাম, অর্থাৎ কালেক্টরকে দিয়েছিলাম অপোজিট ভোল্টেজ, এখানেও কিন্তু সেই কাজটাই করেছি আমরা। এটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ, এটা হচ্ছে ড্রেন রেজিস্ট্যান্স, লোড আকারে আমরা ব্যবহার করে থাকি। আমি যদি এখন ড্রেন সোর্স পটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে চাই, এইটাকে বললে কিন্তু হবে না, এটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ, এটার নাম ভিডিডি। ড্রেন কে অ্যাক্টিভ করার জন্য দেওয়া হয়েছে, রিগার্ডিংলি তার অপর প্রান্তটা সোর্সে চলে আসছে। গেট কে বায়াসিং করার জন্য দেওয়া হয়েছে, রিগার্ডিংলি তার অপর প্রান্তটা সোর্সে চলে আসছে। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ড্রেন কে বায়াসিং করা, এখানে উদ্দেশ্য হচ্ছে গেট কে বায়াসিং। তাহলে এখন আমি এই দুটোর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স পাবো সেটা হচ্ছে গেট সোর্স পটেনশিয়াল ডিফারেন্স ভোল্টেজ, আর এই দুটোর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স পাবো সেটা হবে ড্রেন সোর্স পটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার? আবার যদি একটু বলতেন। মানে তুমি যে ভিডিডি অ্যাপ্লাই করেছো, এর পুরোটা তো আর এই দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স হিসেবে তুমি পাচ্ছ না, কারণ তোমার কালেক্টর মানে ড্রেন সার্কিটে তো একটা রেজিস্ট্যান্স লোড হিসেবে থাকছে। আলটিমেটলি এখান থেকে যে কারেন্ট ফ্লো হচ্ছে অথবা যেটা আমরা এন্টায়ারলি পাচ্ছি, তার রেসপেক্টে যদি আমি দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স মেজার করি, সেটাই হবে ড্রেন টু সোর্স পটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার? ভিডিএস। আর একইভাবে যদি আমরা গেট এবং সোর্সের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কাউন্ট করি, সেটা হবে গেট টু সোর্স পটেনশিয়াল ডিফারেন্স ভিজিএস। সো ভিজিজি আর ভিজিএস এক নয়, ভিডিডি এবং ভিডিএস এক নয়। ক্লিয়ার স্যার একটু। যখন ভিজিএস 0 হয়, বাকি সব ঠিক আছে, তাহলে ভিডিএস কিন্তু 0 নয়, অর্থাৎ ভিডিএস কে আমরা 0 করিনি, কিন্তু ভিজিএস 0। তখন চ্যানেল দণ্ডের দুপাশে যুক্ত দুটো পিএন জাংশনে কিছু ডিপ্রেশন স্তর সৃষ্টি হয়, এবং এক্ষেত্রে এই ডিপ্রেশন স্তরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে সোর্স থেকে ড্রেন বরাবর ইলেকট্রন কারেন্ট প্রবাহিত হয়। ভিডিএস এর মান 0 থেকে স্বল্প কিছু মান পর্যন্ত বৃদ্ধির সাথে এই ড্রেন কারেন্ট দ্রুত বাড়লে একসময় এটা ধ্রুবক হয়ে যায়। কারণ হচ্ছে আমি ভোল্টেজ যতই বাড়াই না কেন, এই চ্যানেলের তো একটা ম্যাক্সিমাম ক্যারিয়ার ক্যাপাসিটি আছে, যার কারণে কারেন্টটাকে তো আমি মানে যে কোনো প্রকারে যেন তেন ভাবে তো আমি পার করতে পারবো না। কারেন্টটাকে ফ্লো করাতে হলে তো অবশ্যই আমার ইয়ে লাগবে, তোমার কি বলে, চার্জ ক্যারিয়ার। তো চার্জ ক্যারিয়ার যদি লিমিটেড হয় বা নির্দিষ্ট হয়, তা আমি যতই পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াই না কেন, এটাকে ক্যারি করবে কি? ক্যারিয়ার তো নয়। তাহলে একটা পর্যায়ে সে গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যাবে, অর্থাৎ
থেমে যাবে। থেমে যাবে মানে কি আর বাড়বে না, স্টিডি স্টেটে পৌঁছবে, এই কথাটা বললাম। ভিডিএস এর মান শূন্য থেকে স্বল্প কিছু মান বৃদ্ধি করতে সাথে সাথে ব্রেন কারেন্ট দ্রুত বাড়লেও এক সময় ওটা ধ্রুবক হয়ে যায়। যখন ভিজিএস নেগেটিভ ও ভিডিএস ইজ নট ইকুয়াল টু জিরো তখন চ্যানেল দণ্ডে ডিপ্রেশন স্তরের প্রস্তুতি বেড়ে যায়। একটু আগে বলেছি যেটা রিভার্স বায়াস করলে এরা দুইজন কিন্তু কানেক্টেড, বারবার বলছি আমি, এটা মাথায় আছে তো? জি স্যার। জি স্যার আছে। এদের দুজনের মধ্যে ওহমিক ওহমিক কানেকশন দেওয়া আছে, অর্থাৎ কোনো রেজিস্ট্যান্স নাই দুইজনের মধ্যে। তার মানে তুমি এখানে যে ভোল্টেজটা দিচ্ছ সাথে সাথে ও সেটাই পাচ্ছে। তাহলে রিভার্স বায়াস হলে চারিপাশে ডিপ্লেশন লেয়ার বাড়ছে, এর চারিপাশে ডিপ্লেশন লেয়ার বাড়ছে, চ্যানেলটা ছোট হয়ে যাচ্ছে। ভিজিএস নেগেটিভ ও ভিডিএস ইজ নট ইকুয়াল টু জিরো তখন চ্যানেল দণ্ডে ডিপ্রেশন স্তরের প্রস্থ বেড়ে যায়। এ কারণে কন্ডাক্টিং চ্যানেলের প্রস্থ কমে যায় এবং এতে সোর্স এস থেকে ড্রেন কারেন্ট হ্রাস পায়। উল্লেখ্য, চ্যানেলের প্রস্থ এবং তা দিয়ে প্রবাহিত কারেন্ট সৃষ্ট ডিপ্লেশন স্তরের সাইজের উপর নির্ভরশীল। এক্ষেত্রে ভিডিএস এর মান শূন্য থেকে স্বল্প কিছু মান বৃদ্ধির সাথে সাথে এই ড্রেন কারেন্ট দ্রুত বাড়লেও একসময় সেটা ধ্রুবক হয়ে যায়। তাহলে এই ধ্রুবক হয়ে যাওয়ার ঘটনাটা একই কারণে ধ্রুবক হচ্ছে। তাহলে আমি যদি একটা পার্টিকুলার ভিজিএস এখানে রেখে আমি যদি নেগেটিভ পটেনশিয়াল যদি বাড়াতে থাকি তাহলে এখানে ডিপ্লেশন লেয়ার বাড়তে বাড়তে একসময় রাস্তাটা বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? তখন কি আর সোর্স থেকে ড্রেন ইলেকট্রন যেতে পারবে? পারবে না স্যার। আমি যদি এখানে নেগেটিভ মানে রিভার্স বায়াস যদি আমি বাড়াই, আমি যদি রিভার্স বায়াস বাড়িয়ে দিই তাহলে এই ডিপ্লেশন লেয়ারটা ক্রমান্বয়ে কি হবে, পুরো হতে থাকবে না? হ্যাঁ স্যার। ডিপ্লেশন লেয়ারটা কি হবে ক্রমান্বয়ে, তাহলে একসময় বাড়তে বাড়তে বন্ধ হয়ে যাবে, চ্যানেলটা পুরো বন্ধ হয়ে যাবে। যদি বন্ধই হয়ে যায় তাহলে কি সোর্স থেকে ড্রেনে কারেন্ট যেতে পারবে? জি না স্যার। যদি ভিডিএস এর একটি সঙ্গত মানের প্রেক্ষিতে, কেননা আমি এটাকে ফিক্সড রেখেছি, রেখে শুধু এইটাকে বাড়াচ্ছি, রিভার্স বায়াসকে বাড়াচ্ছি, তাহলে একসময় সে বন্ধ হয়ে যাবে। তাই বলা হচ্ছে যদি ভিডিএস এর একটি সঙ্গত মানের প্রেক্ষিতে রিভার্স গেট সোর্স ভোল্টেজ অর্থাৎ ভিজিএস এর নেগেটিভ মান আরো বৃদ্ধি হতে থাকে তবে চ্যানেলের প্রস্থ ড্রেন কারেন্ট আরো হ্রাস পেতে পেতে একসময় তা শূন্য হয়ে যায়। উল্লেখ্য, এই অবস্থার জন্য দায়ী ভিজিএস কে গেট সোর্স স্টার্ট অফ ভোল্টেজ বলা হয়। ভিজিএস গেট সোর্স স্টার্ট অফ মানে এই পটেনশিয়াল, যে পটেনশিয়ালের জন্য এটা জিরো হলো, সেই পটেনশিয়ালকে বলছি আমি গেট সোর্স স্টার্ট অফ ভোল্টেজ ফর এ পার্টিকুলার ভ্যালু অফ ভিডিএস। অর্থাৎ এক্ষেত্রে রিভার্স গেট ভোল্টেজ দ্বারা ডিভাইসটির কারেন্ট নিয়ন্ত্রিত হয়। যেহেতু গেটে বিভব অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড সরবরাহ দ্বারা কারেন্ট নিয়ন্ত্রিত হয়, তাই ডিভাইসটির নাম ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা ফেট। বুঝা গেল তো? জি স্যার বুঝছি স্যার মোটামুটি। নামকরণটা বুঝতে পেরেছো? ফিল্ড, কোন ফিল্ডের ইফেক্ট এখানে বোঝানো হচ্ছে? তুমি যখন এখানে গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করছো তখন ভিডিএস এর ভ্যালুর চেয়েও বেশি কর্তৃত্ব শুরু হয়ে যাচ্ছে গেট চ্যানেলের প্রশস্ততার উপর। তাহলে আর গেট চ্যানেল প্রশস্ত মানে এখানে ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে, পটেনশিয়াল অ্যাপ্লাই করা মানে এখানে ফিল্ড ক্রিয়েট করা। ঠিক আছে, সেই ফিল্ডের কারণেই এখানে তোমার কারেন্ট ফ্লোটা কন্ট্রোল হচ্ছে। তাহলে ফিল্ডের ইফেক্ট এখানে কাজ করছে, বিধায় বলা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ক্লিয়ার হয়েছে? জি স্যার, ওটা বুঝছি স্যার। তাহলে পি চ্যানেল যখন হবে তখন সব ঠিক আছে, শুধু ভোল্টেজ গুলো উল্টো হবে, বাকি সব কর্মকাণ্ড সেম, শুধুমাত্র ভোল্টেজ গুলো উল্টো হবে। এখন এই যে আমরা সেমিকন্ডাক্টর পড়ছি, মনে আছে? সলিড স্টেট ফিজিক্স এর সেমিকন্ডাক্টর পড়ছি না? জি স্যার। হ্যাঁ স্যার।
ওই সমীকরণ গুলো এখন এখানে কাজে আসবে। রাস্ত ধরে ধরে বসিয়ে দিই। এখানে অ্যাপ্লাই করি, ওখানে ফর্মুলা গুলো ডেভেলপ করবো, এখানে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, কি অ্যাপ্লাই করবো? দেখো, বিভববাদের যে রাশিমালা, যেটা আমরা বিভববাদের রাশিমালা আমরা প্রতিপাদন করি না, আমরা জাস্ট কনসেপ্টটা এখানে ডিসকাস করি। কিন্তু আমরা যখন পিএন জাংশন, অ্যাকসেপ্টর এবং ডোনার, দাতা এবং গ্রহীতার ডেন্সিটি যখন আমরা জানতে পারবো, তখন তা